মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, একজন নেতা সর্বসম্মতি খুঁজে বেড়ান না, বরং তা নিজেই তৈরি করে নেন। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী রণনীতিতে ঐক্যমত্যের সওয়াল শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আজ দিল্লিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর নির্দিষ্ট কাউকে প্রার্থী করার কথা না বললেও তৃণমূল নেত্রী এটা স্পষ্ট করে দেন যে যাকেই প্রার্থী করা হোক সেটা সমস্ত বিরোধীদের এক হয়ে করতে হবে। একমাত্র প্রণব মুখোপাধ্যায়কে দ্বিতীয়বার রাষ্ট্রপতি করার ক্ষেত্রে মমতা বলেন, এক্ষেত্রে উদ্যোগী হতে হবে কেন্দ্রকে। দেশের 14তম রাষ্ট্রপতি পদে কাকে দাঁড় করায় বিজেপি, কাকেই বা পাল্টা প্রার্থী করে বিরোধীরা, সেদিকে তাকিয়ে গোটা দেশ। আপনাদের জানিয়ে রাখি, রাত 10:30টায় আজই প্রণববাবুর সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনে। অন্যদিকে দিল্লিতে কংগ্রেস এবং তৃণমূলের বোঝাপড়ার প্রেক্ষাপটে এই রাজ্যে সুর চড়িয়েছেন অধীর চৌধুরী। দলীয় বৈঠকে তিনি বলেছেন, দিল্লিতে তৃণমূলের সঙ্গে যদি বোঝাপড়া হয় আর সেই বোঝাপড়া রাজ্য পার্টির ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে রাজ্যের নেতাকর্মীদের সামনে বিজেপির দরজাও খোলা আছে, এমনকি তৃণমূলের দরজাও খোলা। আমরা সেই খবরে নজর রাখবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো কি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লির বৈঠকে। রাষ্ট্রপতি নির্বাচনে কি সরকার বিরোধীদের মধ্যে লড়াই হবে, নাকি এমন কোনো প্রার্থীর নামও উঠে আসতে পারে যার প্রেক্ষিতে নরেন্দ্র মোদী এবং বিরোধী দুই যুযুধান পক্ষই একমত হতে পারে? এই জল্পনার মধ্যেই মঙ্গলবার 10 জনপদে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাহুল গান্ধীও। বৈঠক থেকে বেরিয়ে বারবার মমতার মুখে শোনা গেল বিরোধীদের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করার কথা, যদিও কারোর নাম তিনি বলেননি। कोई नाम पे कोई डिस्कशन नहीं हुआ, कोई चर्चा नहीं हुआ, लेकिन हमें एक चर्चा जरूर किया। राहुल भी थे मीटिंग में, बाद में आया, सोनिया जी भी थे। हम लोग ये चर्चा जरूर किया कि हम लोग चाहते हैं ऑपोजिशन का वोट से सब टुगेदरली हम लोग एक कंसेंसस कैंडिडेट चाहते हैं जो देश के लिए बढ़िया होगा। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধী ঐক্যের সুর এদিন শোনা গিয়েছে প্রকাশ কারাটের গলাতেও। हमारा मकसद यही है कि एक ऐसे व्यक्ति को हम राष्ट्रपति चुनाव में पेश करें जो सबसे ज़्यादा विपक्षी पार्टियों की सहमति हो उसमें। এর আগে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, জেডিইউ এর শরদ যাদব, নীতিশ কুমার এবং এনসিপির শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন সোনিয়া গান্ধী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেত্রী জানিয়েছেন, বিরোধীদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থীপদ চূড়ান্ত করতে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে ফের তিনি বৈঠকে বসতে পারেন। Sometimes we will meet together again next week or after that we will be talking to other leaders also. So after that, this process, when the process will be completed, then next week or within 10 days we can sit together again to decide a consensus candidate. ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রণব মুখোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি করার প্রস্তাবও সামনে এসেছে। এ নিয়ে বল মোদী সরকারের কোর্টে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मैंने क्या बोला सब मिलके कॉन्सेंसस कैंडिडेट अगर तैयार करे तो ठीक है, हम लोग इसका पक्ष में है, लेकिन गवर्नमेंट का उससे भी इसको इनिशिएटिव लेना चाहिए ना कि एक कॉन्सेंसस कैंडिडेट कैसे होना चाहिए। প্রণব মুখোপাধ্যায় ইউপিএ আমলে রাষ্ট্রপতি হয়েছিলেন, তারপর 3 বছর মোদী সরকারের আমলে রাষ্ট্রপতি থেকেছেন। তাই মোদী সরকার তার নাম প্রস্তাব করলে বিরোধীদের আপত্তি থাকার সম্ভাবনা নেই বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কিন্তু এমনটা না হলে সেক্ষেত্রে সরকার বিরোধী লড়াইয়ের সম্ভাবনাই জোরালো। সংখ্যার নিরিখে অবশ্য মোদী সরকার বিরোধীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট মূল্য 10,98,882। জয়ের জন্য চাই 5,49,442। এনডিএর হাতে রয়েছে 5,31,442। অর্থাৎ জয়ের জন্য প্রয়োজন মাত্র 18,000। বিজু জনতা দল, টিআরএস কিংবা এআইএডিএমকের মতো এনডিএর বাইরের দলগুলি সমর্থন করলেই রাষ্ট্রপতি পদে নিজেদের পছন্দের প্রার্থীকে জেতানো কঠিন হবে না মোদী সরকারের পক্ষে। অন্যদিকে ইউপিএ শিবির কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা থেকে অনেকটাই দূরে। কিন্তু তা সত্ত্বেও মোদী বিরোধী জোট গঠনের লক্ষ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সলতে পাকানোর চেষ্টা করা হচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগেও দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 জনপথে গিয়েই বৈঠক করেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে। বেরিয়ে এসে বলেছিলেন কংগ্রেসের পছন্দের 2 নাম। कांग्रेस पार्टी का उसका चॉइस है प्रणब मुखर्जी और अंसारी। मुलायमेर सঙ্গে বৈঠকের পর অবশ্য নিজের 3 পছন্দের নাম বলেছিলেন মমতা। मनमोहन सिंह जी और हमारा सोमनाथ चटर्जी जी। সোনিয়া গান্ধী অবশ্য প্রণব মুখোপাধ্যায়কেই রাষ্ট্রপতি করার বিষয়ে অনড় ছিলেন। পরে মমতাও প্রণবকেই সমর্থন করেছিলেন।
রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণবী। গত রাষ্ট্রপতি নির্বাচনে উনি বলেছিলেন আর যাকেই রাষ্ট্রপতি মানি প্রণব মুখার্জিকে মানব না। পরে দেখা গেল সিপিএম এর সাথে কংগ্রেসের সাথে তৃণমূলও এক লাইনে দাঁড়িয়ে উনি নিজে প্রণব মুখার্জিকে ভোট দিয়ে রাষ্ট্রপতির আসনে বসালেন। উনি যা কিছু করছে তার ওপর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এবারও রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সেই 10 জনপথে মমতা সোনিয়া বৈঠক, ফের দুই নেত্রী কাছাকাছি। মোদী বিরোধিতার সুর চড়া। মঙ্গলবারই লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। পি চিদম্বরম ও তার ছেলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এ নিয়েও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন মমতা। कभी अखिलेश का साथ, कभी नवीन पटनायक का साथ, कभी लालू जी का साथ, कभी चिदम्बरम का साथ, कभी वीरभद्र सिंह का साथ, कभी हमारा पार्टी का साथ, कभी केजरीवाल का साथ। सबका साथ में अगर इतना झगड़ा करना है तो बाकी आज तो कोई नहीं रहेगा। जिनको पसंद नहीं है सीबीआई को भेज दिया, उनको पसंद नहीं है तो हम जेल में डाल दिया। বুধবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। শুরুতেই একটু দর্শকদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাইব। আজ থেকে ঠিক 5 বছর আগে 13ই জুন 2012 ঠিক এইরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বেরিয়ে এলেন, এসে বললেন যে সোনিয়া গান্ধীর চয়েস হচ্ছে প্রণব মুখোপাধ্যায় 1 নম্বর এবং হামিদ আনসারি। তারপরে মানে আমি বলছি বিরোধী ঐক্য কীরকম কঠিন একটা কাজ। তারপরে মুলায়ম সিংহ যাদবের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, এক্ষেত্রে বেরিয়ে পরবর্তী যে নাম ঘোষণা হলো এপিজে আব্দুল কালামের। তার 10 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাটা ছাড়ার মুলায়ম অন্য একটি দরজা দিয়ে শটান চলে গেলেন সোনিয়া গান্ধীর বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যা বলেছিলেন 180 ডিগ্রি ঘুরে গেলেন 10 মিনিটের মধ্যে, এবং বললেন যে প্রণব মুখোপাধ্যায় আমাদের পছন্দ। আলটিমেটলি ঘটনাচক্রে প্রণববাবুকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি যে বিরোধী জোট গড়ার ক্ষেত্রটা বোধহয় একই রকম। তবে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের সাংবাদিক সম্মেলনে আমি শুনছিলাম যে পলিটিক্যাল ভেন্ডেটা, আজকেই চিদম্বরমের এবং তার ছেলের 4টে বাড়িতে সঙ্গে সিবিআই হানা দিয়েছে, সেই জিনিসগুলো, কেজরিওয়ালের ওপর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ, এই সমস্ত নিয়ে একটা পলিটিক্যাল ভেন্ডেটা মোদী বিরোধী ক্ষেত্র মানে ভিতটা কি আলটিমেটলি মজবুত করতে পারবে, নাকি মুলায়ম সিংহ যাদব, আমি মুলায়ম বলে বলছি না কিন্তু অন্য নামে অন্য চেহারায়, সেই বিরোধী ঐক্যর কাঁটাটা রয়ে যাবে? যেমন রাজনীতির প্রেক্ষাপট তো পরিবর্তন হতে থাকে, রাজনীতি স্ট্যাটিক সাইজের মতো না, এটা চেঞ্জ হতে থাকে। আর রাজনীতি মনে করি আমরা সমমনা শিল্প। কোন সময় দাঁড়িয়ে কখন পরিবর্তিত পরিস্থিতি তৈরি হবে, সেইখানে সেই প্রেক্ষাপটে সেটা যখন যেটা ঠিক ছিল এখন সেটা নাও ঠিক হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ জাতীয় ঐক্য যেখানে দাঁড়িয়ে আছে, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি দেখি আমরা, আজকে এমন একজন কারোর নেতৃত্ব প্রয়োজন, এমন একজনকে সামনে আনার দরকার যেখানে দাঁড়িয়ে সর্বদলের ভিত্তিতে সর্বসহমতভাবে একটা ঐক্যবদ্ধ জোট গড়ে তোলার দরকার। কার বিরুদ্ধে? ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে, এই তানাশাহির বিরুদ্ধে ও স্বৈরাচারিতার বিরুদ্ধে। সুতরাং এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, বাকি দলগুলোকে সমর্থন না করে আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই। কেন দেশের বা জাতীয় ঐক্যের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। প্রেক্ষাপটটা কিন্তু আলাদা। সুমন, সেটা হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটার প্রশ্নে এই দলগুলো আজকেই লালু প্রসাদের বাড়িতে আইটি রেড, চিদম্বরমের ছেলের 4টে বাড়িতে সিবিআই ঢুকে গেল, এই ক্ষেত্রে কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণের কথা মমতা নিজেই বলেছেন। এটা একটা সহমত ঐক্যমত তো আসবে না। দেখুন, আমার একটা হিন্দি ছবির কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো দিনের হিন্দি ছবি, হাম সব চোর হে। কি হচ্ছে? কারা জোট করছে? দেখুন, অভিযোগ রয়েছে এবং অভিযুক্ত, কেউ 2G স্পেকট্রাম, কেউ কয়লা কেলেঙ্কারি, আবার একজন আছে যিনি মানুষের খাবার খেয়ে পেট ভরে না, হাঁস মুরগি গরু ছাগল পশুদের খাবারও খেয়ে নেন, 3000 কোটি টাকা। আবার কেউ আছেন নারদা সারদা, গরিব মানুষের টাকা লুট করছে। আবার কেউ আছেন যিনি এমএলএর সামনে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছেন। তাই এই জোট হচ্ছে, এই জোট মানুষ দেখছে। আর এর ফলে অদিত চৌধুরীর কথা বলছিলেন, আজকে প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে সিপিএম এবং কংগ্রেসের কর্মীরা, কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, তার অন্যতম কারণ হচ্ছে এই জোট। কারণ সেই কর্মীরা বুঝে গেছে
যে লড়াই যদি তৃণমূলের বিরুদ্ধে করতে হয় তাহলে সিপিএম নয়, তাহলে কংগ্রেস নয়, একমাত্র বিজেপি লড়াই দিতে পারে। জোটের কথা নয়, পরিষ্কার বুঝে গেছে। আপনি এখানে বললেন যে অসহিষ্ণুতার মুখে পড়েছে, তামাশাই বিরুদ্ধে স্বৈরাচারীদের বিরুদ্ধে কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিষ্ঠার কথা বলতেন, সেটা আজকে প্রমাণিত। রায়গঞ্জের বাড়িতে, চিদম্বরের বাড়িতে এই প্রতিহিংসা প্রমাণিত আজকে। তার আগে দেখব যে রাষ্ট্রপতি পদে 14তম রাষ্ট্রপতি এই ভারতবর্ষের কে হতে পারেন। জল্পনায় যে নামগুলো ভেসে এসেছে আপনাদের সামনে রাখছি। রাষ্ট্রপতি নির্বাচনে কে হবে মোদী সরকারের প্রার্থী? বিরোধীরা কি সর্বসম্মতভাবে পাল্টা কোনো প্রার্থী দিতে পারবে, নাকি সরকার বিরোধী ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে? দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর এই জল্পনাই তুঙ্গে। We will talk together, we will decide together the consensus candidate we will prefer, who will run this country, who can take care for this country, and who will be better candidate for the country. কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করবেন নরেন্দ্র মোদী? রাজনীতির কোনো চেনা মুখ, নাকি অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করে যেমন চমক দিয়েছিলেন, তেমনি কোনো অরাজনৈতিক মুখকে রাইসিনা হিলসে বসানোর পরিকল্পনা রয়েছে মোদীর মাথায়? রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে সরাসরি মুখ না খুললেও 3টি নামের কথা বলে কিছুদিন আগেই জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আদবানিজিকে আমি শ্রদ্ধা করি, প্রণবদাও আছেন, প্রণবদাও তো আবার হতে পারেন, আদবানিজিও হতে পারেন, সুষমা স্বরাজও হতে পারেন, সুমিত্রা মহাজনও হতে পারেন, আবার অন্যান্যরাও হতে পারেন। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, লালকৃষ্ণ আডবাণীকে কি মোদী আদৌ প্রার্থী করবেন? সম্প্রতি বাবরি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আডবাণীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা চালু হওয়ার পর বিজেপির এই প্রবীণ নেতার রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গিয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তাছাড়া সুষমা স্বরাজ কিংবা সুমিত্রা মহাজনের নাম যদি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মোদী সরকার সামনে আনেও, তাহলেও বা বিরোধীরা সক্রিয় কোনো বিজেপি সদস্যকে সমর্থন করবে কেন, এই প্রশ্ন থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপির তরফে সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যে নামটি ঘুরপাক খাচ্ছে তা হল দ্রৌপদী মুর্মু। 58 বছর বয়সী দ্রৌপদী মুর্মু বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী 2000 থেকে 2004 পর্যন্ত ওড়িশায় বিজেপির জোট সরকারে মন্ত্রী ছিলেন। এহেন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে বিজেপি আদিবাসী কার্ড খেলতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। এছাড়াও থাবরচাঁদ গেহলট, ভেঙ্কাইয়া নাইডুর নামও ঘুরপাক খাচ্ছে সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে। এর বাইরে অরাজনৈতিক মুখ হিসেবে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত কিংবা আধার কার্ডের রূপকার নন্দন নীলেকানির নাম মোদী সরকারের তরফে সামনে আনা হতে পারে বলেও নানা মহলে জল্পনা। কিন্তু এত গেল সরকারের প্রসঙ্গ, বিরোধীরা কি করবে? রাষ্ট্রপতি হিসেবে কি দ্বিতীয়বারের জন্য প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করতে পারে তারা? নীতিশ কুমার ইতিমধ্যেই প্রণবের পক্ষে সওয়াল করলেও কংগ্রেস এখনই স্পষ্ট করে কিছু বলতে চাইছে না। इससे अच्छी बात क्या होगी अगर उनको दोबारा बना दिया जाए? Various people, that is leaders of other political parties, and we will try and build a consensus around it. I assure you, as and when we reach a conclusion, a specific candidature of an individual, we will be happy to inform you. কিন্তু সরকার বিরোধী ঐকমত্য না হলে প্রণব মুখোপাধ্যায় আদৌ দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির লড়াইয়ে নামবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। এই প্রেক্ষাপটে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এবং লোকসভার প্রাক্তন স্পিকার তথা বাবু জগজীবন রামের মেয়ে মীরা কুমারের নামও বিরোধীদের তরফে সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘুরপাক খাচ্ছে। জুলাইয়েই শেষ হচ্ছে রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ। এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, দলীয় বৈঠকে অধীর চৌধুরী বলছেন তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা নয়, ওপর থেকে সমঝোতা চাপিয়ে দেওয়া যাবে না, বিকল্প পথ খোলা আছে। কি বিকল্প পথ? বিজেপির দরজা খোলা, তৃণমূলের দরজা খোলা। আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে, বলছেন তৃণমূলের সঙ্গে যাওয়া যাবে না, তৃণমূলের দরজাও মানে সেই লোকের সঙ্গে বা সেই গোষ্ঠীর সঙ্গে বা সেই নেতাদের জন্য কি করে খোলা থাকে, 1 নম্বর। 2 হচ্ছে বিজেপির রাস্তা খোলা। অধীর চৌধুরী নিজের জেলায় প্রায় 65% বেশি সংখ্যালঘু ভোটার, সেখানে বিজেপির দরজা সত্যি খোলা আছে তো? লোকে বলে, আমি বলছি অসমর্থিত সূত্র বলছে যে কিছুদিন আগে 1 এপ্রিল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছেন অধীর চৌধুরী, সেখানে নরেন্দ্র মোদীর প্রশংসাও করেছেন।
রাজবাবু শুনলে এখন না প্রচুর উৎসাহ পাবেন, খানিকক্ষণ আগেই বলছিলেন আপনাকে সবার জন্য দরজা খুলে রেখেছেন। আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আমি জাতীয় রাজনীতিতে এখন ইনভলভ বেশি, তো দুটো তিনটে জিনিস, আমি যখন রাজ্যে কোনো রাজনীতি করি, দুটো রাজনীতির তিনটে খুব বড় স্তর, একটা হচ্ছে জেলা ভিত্তিক রাজনীতি, একটা রাজ্য ভিত্তিক রাজনীতি, আর একটা দেশের রাজনীতি, ঠিক আছে, জাতীয় রাজনীতি। আমি এই তিনটে স্তরে করে দেখেছি, তিনটের একেবারে, ধরুন পরশুদিন যেটা নির্বাচন হয়েছিল রবিবার, যে কর্মীরা আক্রান্ত হয়েছিল তারা কিন্তু সামনাসামনি সেই লড়াইটাই করতে চায় যে আমার পতাকা আমার দল, অতএব সেখানে কোনো রকম কম্প্রোমাইজের জায়গা নেই। কিন্তু ওই ছেলেটিকে যদি কালকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আনা যায় বা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে আনা যায়, বিশেষ করে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে, আপনার কথা বুঝতে পেরেছি, আপনি বলছেন দিল্লির নৈকট্য বা বাধ্যবাধকতা অনেক সময় বঙ্গের দূরত্ব ঘুচিয়ে দেয়। না না, আমি বুঝলাম কেন বলিনি। আমি যেদিন পশ্চিমবঙ্গে এত গোলমাল দেখছি, তো আমি জম্মু অ্যান্ড কাশ্মীরের কিছুদিনের দায়িত্ব পেয়ে আমি সেখানে যখন গেলাম, তখন কিন্তু আমার কাছে ওই ব্যাপারটা হয়ে গেছে যে দেশের ব্যাপারটা। আপনি এইটা বলতে চাইছেন যে আপনি বোঝেন, অজিত চৌধুরী এটা বোঝেন না? না না না, অজিত চৌধুরী খুব বোঝে। অজিত চৌধুরী জায়গায় যদি কাল আমি এখানে সভাপতি হতাম, আমাকেও কিন্তু সেই স্ট্যান্ডটা নিতে হতো। এখানে কর্মী এবং পতাকাকে বাঁচাবার তাগিদে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু কোনো ক্ষেত্রে 2014-তে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসের উপর চাপ দিচ্ছে আর তৃণমূলের দরজা খোলা আছে। আমি না, উনি আমার মনে হয় এই কথা, আমি জানি না কি বলেছেন, আমি শুনিনি। আমার আজকে আমি একসঙ্গে মিটিং এ ছিলাম, তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এইটা বলছেন যে আজকে যদি সত্যি এই যে বিজেপিতে প্রচুর ছেলে যাচ্ছেন, রাজুবাবু এক্ষুনি বলছিলেন, কারণটা একটা, আমরা সিপিএম এর সঙ্গে যখন আমরা দেখেছি যে কেন্দ্রে মন্ত্রিসভায় এই সমস্যায় আমাদেরও পড়তে হয়েছে, ঠিক আছে, এবং একসময় বিজেপিকেও পড়তে হয়েছে তৃণমূলের সঙ্গে থাকার কারণে। তো আমি আজ একটা কথা বলি, যখন সীমান্তে সৈনিক মারা যাচ্ছে এবং দ্বিতীয় কথা রাষ্ট্রপতি নির্বাচনের যে আলোচনাটা, এটা ভাবা দরকার। আমি প্রেক্ষিতে দুটো কথা বলি, একটা হচ্ছে এই মানে সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্স রাষ্ট্রপতি, এন্ড হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা, তাকে নিয়োগ করার ক্ষেত্রে আমি বিজেপির সঙ্গে কথা বলার ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় কোনো বাদ বিচারের দরকার নেই। এই মানে সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্স রাষ্ট্রপতি, এন্ড হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা, তাকে নিয়োগ করার ক্ষেত্রে আমি বিজেপির সঙ্গে কথা বলার ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় কোনো বাদ বিচারের দরকার নেই। তার কারণ বঙ্গের দূরত্ব দিল্লির নৈকট্যে ঘুঁচবে কিনা সেটা অন্য প্রশ্ন। আজকে দলীয় বৈঠকে অধীর চৌধুরী ঠিক কি বলেছেন বলে সূত্রের খবর দেখাবো। মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্গ গুড়িয়ে দিতে যখন সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, যখন অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তখন ব্যক্তি অধীরের রাজনৈতিক ভবিষ্যতের সামনেই নয়া প্রশ্নচিহ্ন টেনে দিল মমতা সোনিয়া বৈঠক। মঙ্গলবার দিল্লিতে যখন মমতা সোনিয়া বৈঠকে বসছেন সূত্রের খবর, তখন কলকাতায় দলের জেলা সভাপতিদের নিয়ে ডাকা বৈঠকে অধীর চৌধুরী বলেন, 31শে মের মধ্যে সদস্য সংগ্রহ কর্মসূচি সম্পূর্ণ করুন। আমরা দিল্লিকে বলেছি তৃণমূলের সঙ্গে যেন জোট না করা হয়, কিন্তু দিল্লি যদি আমাদের জিজ্ঞাসা করে যে আপনাদের পারফরম্যান্স কি, তখন তো মুখ পুড়বে। তাই আমাদের কাজ আমাদেরকে ঠিক করে করতে হবে। তারপরও যদি দিল্লি আমাদের মনোভাবকে গুরুত্ব না দিয়ে তৃণমূলের সঙ্গে যায়, তাহলে আমাদের সামনেও রাস্তা খোলা থাকবে। বিজেপির দরজা খোলা আছে, তৃণমূলও খোলা আছে। অধীরের এই মন্তব্যই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা জোরালো করেছে। তাহলে কি আগামী দিনে কংগ্রেস তৃণমূল সমঝোতা হলে বিজেপিতে চলে যেতে পারেন অধীর? কিংবা তাঁর গড়ে যেভাবে ঢু মারছে তৃণমূল, সেই চাপে পড়ে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে পারেন বহরমপুরের একদা বেতাজ বাদশাহ? তিনি কি বুঝতে পারছেন কংগ্রেস তৃণমূল সমঝোতা শুধুমাত্র সময়ের অপেক্ষা? তাই কি নিজে একা আর মমতার বিরুদ্ধে লড়তে চাইছেন না? অধীরের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ ঘিরে জল্পনা জোরালো হওয়ার আরও একটি কারণ আছে। পুরভোটে অশান্তি নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ও রাজনাথ সিংহকে চিঠি দিয়েছেন অধীর। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, পুরভোটে সন্ত্রাস এবং রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা তাঁর এই চিঠির মধ্যে রাজনীতি খোঁজা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর কাছে, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছেও চিঠি পাঠিয়েছি। এখানে নির্বাচন হয়নি, এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন অগণতান্ত্রিক, এই নির্বাচন অসাংবিধানিক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কোন পার্টির আমার দেখার দরকার নেই, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি, তার চেয়ারকে আমি চিঠি পাঠিয়েছি। একইভাবে আমি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কাছেও চিঠি পাঠিয়েছি। অতএব এগুলোর মধ্যে অন্য কিছু খোঁজার চেষ্টা আমার মনে হয় অর্থহীন।
তবে অধীর যাই বলুন না কেন, মোদী বিরোধিতায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইছেন সোনিয়া, তখন সেই মোদীর কাছেই মমতা সরকারের নামে নালিশ করে প্রদেশ কংগ্রেস সভাপতির এই চিঠি কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। কারণ উপলক্ষ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী ঠিক করা হলেও মঙ্গলবারের বৈঠকের মধ্যে দিয়ে ফের একবার 10 জনপদ এবং কালীঘাট কাছাকাছি আসতে চলেছে কিনা সেই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অলিন্দে, যার জেরে ফের একবার কংগ্রেস তৃণমূল সমঝোতার জল্পনাও চূড়ালো হচ্ছে। যদিও দিল্লিতে সন্ধির বার্তা হলেও রাজ্যে কিন্তু বিধান ভবনে বসে যুদ্ধের দামা মাপা যাচ্ছে অধীর। পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মী খুন, আর দিল্লিতে যদি কেউ মনে করে আমি ঐক্যতানের ধুন বাজাবো, আমরা তো মানতে পারবো না। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য সর্বভারতীয় নেতৃত্ব সব দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। পশ্চিমবঙ্গে যখন কংগ্রেস কর্মীরা খুন হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেইটাকে মাথায় রেখে যেন আলোচনা হয়। তৃণমূলের বিরুদ্ধেও আমাদের আন্দোলন করা যাবে না, এ কথা কোনোদিন আমাদের দিল্লির নেতৃত্ব বলেনি। শুধু তৃণমূল বিরোধিতার সুর জোরালো করাই নয়, পুরভোট নিয়ে আদালতে পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রদেশ কংগ্রেস। বুধবার 3 পুরসভার ভোটের ফল ঘোষণার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানিয়ে মঙ্গলবার হাইকোর্টে মামলা করেছে কংগ্রেস। যদি এগুলো সবগুলোই প্রমাণিত হয় সত্যি, তাহলে ফাইনাল রিলিফ হিসেবে এই 3টি পৌরসভা নির্বাচন বাতিল করে নতুন করে ডেট ডিক্লেয়ার করতে হবে। সূত্রের খবর, বুধবার সকাল 10:30 নাগাদ বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কিন্তু একদিকে তৃণমূলের বিরোধিতা করা, বিজেপির রাস্তা খোলা আছে বলে মন্তব্য করে নরেন্দ্র মোদীকে চিঠি লেখা, আবার অন্যদিকে তৃণমূলের রাস্তাও খোলা আছে বলে মন্তব্য করা। অধীর কি তাহলে সব বিকল্পই খোলা রাখতে চাইছেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। দীপক ঘোষ ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, শুধু ভিন্ন ধর্মী নয়, একেবারে পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানের দলগুলো কি শেষ পর্যন্ত বিজেপি বিরোধিতায় মিশ খাবে? মানে সোজা কথা, তেলে জলে মিশ খাবে? না, আমার কিন্তু খুব একটা মনে হয় না। অতীতের অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি, যেমন 4টে দল সম্পর্কে বলছি, এআইডিএমকে, বিজেডি, টিআরএস, ওয়াইএস কংগ্রেস, এরা কোন জায়গায় যাবে শেষ পর্যন্ত বলা মুশকিল, এবং ভারীটা কিন্তু বিজেপির দিকেই। একদম, আমি বলছি পাটিগণিত কি বলছে, এনডিএ শর্টফল হচ্ছে 18,000, মাত্র 18,000, ইউপি এর শর্টফল হলো এখনো 1,58,000। এই 4টে দলের মধ্যে একটি দল যদি অংশগ্রহণ করে তাহলেই মানে বিজেপি নিজের লোককে রাষ্ট্রপতি ভবনে পাঠাতে হবে। আমি যে জায়গাটাতে ধরবার চেষ্টা করছি সেটা হলো যে, ধরুন এই আমরা বারবার বলছি যে এই যে প্রক্রিয়াটা মানে সোনিয়া গান্ধী শুরু করেছেন, এটা কিন্তু লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু করেছেন, পরিষ্কার চলতে পাকানো, যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী ঐক্য একটা যদি আমি নামাতে করতে পারি এবং প্রার্থী দাঁড় করাতে পারি, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারি, হারি জিতে যাই হোক, কিন্তু একটা এগিয়ে গেলাম জোট গঠনের জন্য। ফলে আলটিমেটলি জোটে সবচেয়ে বড় স্টেক হোল্ডার 64,429 ভোট যারা আছে, মানে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস মানে আগামী দিনেও থাকবে, চলতে পাকানো তৃণমূল দিয়ে শুরু হলে। সেই অবস্থাতে অধীর চৌধুরী কংগ্রেস পশ্চিমবাংলার রাজনীতির কি দাঁড়াতে পারে? যে কংগ্রেস কর্মী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তার পক্ষে কংগ্রেসকে টিকে থাকা কতটুকু সহজ হবে? সহজ হবে না। আর অন্যদিকে মানে যে অধীর চৌধুরী ভার্চুয়ালি তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করাকে রাজনৈতিক দর্শনে উত্তীর্ণ করেছেন, তার পক্ষে মুর্শিদাবাদ বা মালদায় রাজনীতি করা মানে সেই অবস্থায় কতটুকু সম্ভব? সেই অবস্থায় প্রশ্ন, তাহলে কি অবভিয়াস চয়েস হবে না বিজেপি? যদি এরকম আমি একটা কথা অদ্ভুত লাগছে বলতে, যে বাংলায় দাঁড়িয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে, আপনি খেয়াল করে দেখবেন এই কংগ্রেস বা সিপিএম এর বিজেপি যারা ধর্মীয় মেরুকরণ করছে এখানে, তাদের বিরুদ্ধে একটা শব্দ করছেন না। অথচ যারা দাঁড়িয়ে সেই কংগ্রেসী পতাকা বুকে নিয়ে যারা দিনের পর দিন ছিলেন বাংলায়, তারা যখন এই সিপিএম এর কাছে পতাকাটা বিক্রি করে দিলেন আজকে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এদের কোনো রা নেই, কোনো শব্দ নেই, শুধুমাত্র বিরোধিতা করছে কার? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের। সুতরাং আজকে মনে হচ্ছে আমি প্রথমেই বলে দিয়েছি যা পরিস্থিতি, কারণ অধীর চৌধুরী কংগ্রেসের হাত ধরেছিলেন। আমরা স্পষ্ট বলছি, কংগ্রেসের হাত যারা ধরবেন, এই কাটা হাতে সাইকেল চলেন, আমি বলে দিয়েছিলাম, কাটা হাতে কাস্তেও পশ্চিমবঙ্গে চলেনি। কংগ্রেস পার্টি সাইনবোর্ড হয়ে যাবে, কারণ তার প্রমাণ অধীর চৌধুরী আজকে দিয়ে দিয়েছেন যে কেউ কংগ্রেসে থাকবে না, সাইনবোর্ড হয়ে যাবে কংগ্রেস। দেখুন, আমি তো চ্যানেলে বসে আছি, এইরকম বহু মানে অনেক দিন থেকে পার্টি করছে, এইরকম কথা শুনছি, তৃণমূলও বলেছিল, বিজেপিও বলছে। প্রশ্ন হচ্ছে, একটা পার্টি দুটো থেকে যদি আজকে ভারতবর্ষ শাসন করতে পারে, আমি গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতবর্ষে বিশ্বাস করি, এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার বিউটি হচ্ছে একটা রাজনৈতিক দল কোনো সময় ক্ষমতায় থাকবে, একটি দল থাকবে না, কেউ শক্তিশালী হবে, কেউ শক্তিশালী হবে না।
তার পারফর্মের ওপরে। সেই পারফর্মটা বিজেপি এখনো পর্যন্ত যা করছে, সীমান্তে যা সৈন্য মরছে, একটাও বেকার চাকরি পাচ্ছে না, সারা ভারতবর্ষের প্রেক্ষাপট করিনি, আমরা কয়লা ঘোটালা করিনি, আমরা কমনওয়েলথ গেমসে টাকা লুটিনি, আমরা সরকার চালাচ্ছি, আমরা গরিবের সাথে সবকা সাথ সবকা বিকাশ করছি। উত্তরপ্রদেশ দেখিয়ে দিয়েছে, উত্তরাখণ্ড দেখিয়ে দিয়েছে, নির্বাচন হয়েছে, মানুষ বুঝিয়ে দিয়েছে যে প্রকৃত গরিবের নরেন্দ্র মোদী। আপনারা কথা বলবেন না, একবার কংগ্রেস ছাড়ছে, একবার আমাদের সাথে আসছে, একবার এবার তো সিপিএম এর সাথে যাবে, এবার সিপিএম এর সাথে যাবে, এবার সিপিএম এর সাথে যাবে। আমি একটা কথা জিজ্ঞেস করছি রাজু বাবু, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আপনি আমাকে করাপশনের জায়গায় বলুন, সমস্ত যে জায়গায় বলুন, আরে ভাই, আমার প্রথমে কি নিজেকে একটু আয়নায় দেখা উচিত নয়? ব্যাপম কেলেঙ্কারিটা আপনার মনে পড়ে না? ললিত মোদী মনে পড়ে না? আপনার প্রধানমন্ত্রী আজ যিনি, তার রাজ্যে যে খাজাঞ্চিতে 20,000 কোটি টাকা, তার কথা মনে পড়ে না? আপনাদের পঙ্কজা মুন্ডার কথা মনে পড়ে না? আমি বললাম আমি প্রচুর খুন করেছি। বলবেন না, এখানে হাত পেতে মূর্তিরা টাকা নিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার।